শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রতিদিনের এই আয়োজন তারকা কথনে নতুন নতুন তারকাদের সাথে আমাদের কথা হয়। পুরনো তারকাদের আমরা আমন্ত্রণ জানাই। অনেক অনেক গল্পে সবসময় ভরপুর থাকে আমাদের তারকা কথনের সেট। আজকের আয়োজনটি একটু বিশেষ তার অনেকগুলো কারণ আছে। শুরুতে একটু বলতে চাই, গতকালই অনুষ্ঠিত হলো 26শে অক্টোবর 22তম ফজলুল হক স্মৃতিপদক 2025-এর আসর। সেখানে সম্মানিত করা হয়েছে দুজন বরেণ্য ব্যক্তিত্বকে, একজন চলচ্চিত্র সাংবাদিক এবং আরেকজন চলচ্চিত্র নির্মাতা। প্রতি বছর শ্রদ্ধেয় ফজলুল হককে স্মরণে রেখে চলচ্চিত্র সাংবাদিকতায় এবং চলচ্চিত্রে তার অবদানকে স্বীকৃতি জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে আমরা এই আয়োজনটি করে থাকি তার মৃত্যুবার্ষিকীতে। এবারে সে আয়োজনে যারা পুরস্কৃত হয়েছেন তাদের মধ্যে একজন এসেছেন আমাদের তারকা কথনের আয়োজনে, যিনি চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন। তাকে অনেকভাবে পরিচয় করানো যায় আপনাদের কাছে আমি জানি, তবে তিনি নিজের একটা নাম দিয়ে একটা পরিচয় বহন করেন। এই নামটি সকল বিশেষণ হিসেবে আপনাদের কাছে আসলে পরিচয় করানো যায়। তিনি আমাদের সকলের প্রিয় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। শুভেচ্ছা। থ্যাংক ইউ, সুন্দরভাবে আমাকে শুরু করার জন্য প্রোগ্রাম। এবং প্রিয় দর্শক, আরেকটি যে চমক, আরেকটি যে বিশেষ কারণ আমাদের তারকা কথনের আয়োজন, আমাদের সাথে আরও একজন যিনি আছেন তিনি মনে হয় আজকের মূল তারকা, কারণ তিনি রায়হান রাফির মা। এবং রায়হান রাফি আজকে যেখানে আছে তার পেছনে যিনি সবথেকে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন, তার সাহস হয়ে থেকেছেন তার গর্ভধারিণী মা রত্নাগর্ভা মমতাজ বেগম চৌধুরী কানন। শুভেচ্ছা আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। আন্টি চোখ ছলছল করছে কেন? কিছুক্ষণ আগে আমি তাকে এত উচ্ছ্বসিত, এত আনন্দে দেখলাম মাতোয়ারা হতে, হঠাৎ করে চোখ ভিজে আসছে যে? আমার ছেলের খুশিতে আল্লাহ যে আমার ছেলেকে এত সবাই এত ভালোবাসছে, সবাই আদর করছে, মা বোধহয় এই জন্য আনন্দের একটাই ওবার চোখে ইয়ে করছে, জল আসছে। রায়হান রাফি, মা কি সবসময় এমন আবেগী? হ্যাঁ, আমার আম্মু আবেগী। আমার আম্মুই আসলে, আমার আম্মুকে নিয়ে বললে তো আসলে শেষ হবে না। আমি বিশেষ সময় বলি যে আমার আম্মুর সাথে এই যে একটু আগে যেরকম দীপ্তি আমাদের শুরু হওয়ার আগে খুব অল্প সময় আপন হয়ে গেল, এরকম প্রত্যেকটা মানুষ, মানে আমার আশপাশে যারা মানুষজন আছে, যারা কাজ করে অথবা আমার আত্মীয় স্বজন, যে সম্পর্কে যেই হোক, আমার আম্মুকে ভুলতে পারে না আর কি। উনি মানুষকে এমনভাবে আপন করে না উনি আর কি। মানে উনি বিষয়টা এরকম না যে আমি ওনার ছেলে, উনি আমার কাছেই বেস্ট। উনি মানে প্রত্যেকটা সম্পর্কে, মানে যিনি ওনার ভাগনা হয়, ভাগ্নি হয়, তার কাছে মনে হয় যে বেস্ট মামি, বেস্ট ফুফু, যার যেখানে হয় সেটাই তার কাছে আর কি। উনি তো অন্য ধরনের মানুষ, মানুষকে ভালোবাসে আর কি, এরকম মানুষ। আমি তো আজকে কিছু মিনিটের পরিচয়টা আমি বুঝে গেছি। আমার মনে হচ্ছিল আমি কত দিন ধরে চিনি আন্টিকে। আন্টি, যে পুরস্কার পেল ছেলে, এর আগেও তো অনেকগুলো পুরস্কার পেয়েছে, পুরো দেশব্যাপী আপনার ছেলেকে এক নামে সকলে চেনে। এই যে পুরস্কারটা পেল, আপনি ছিলেন আপনার ছেলের সাথে, কেমন লেগেছে আয়োজন? এত ভালো লাগছে, এত শান্তি পাইছি আমি। আমার ছেলেকে পুরস্কার দিচ্ছে, সবাই আদর করছে, সম্মান পাইছি। আমরা আন্টিকে একটু সময় দিচ্ছি, একটু মজার মজার কথাও কিন্তু আজকে আন্টির কাছে শুনবো। রায়হান রাফিকে দিয়ে শুরু করতে চাই একটু। চলচ্চিত্র পরিচালনা বাংলাদেশে একসময় ছিল যে চলচ্চিত্র ছিল একটা খরস্রোতা নদীর মতো, তখন প্রচুর মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যেত, কিংবা পর্দায় যখন কোনো সিনেমা হতো বিটিভিতে শুক্রবারে সকলে আসর জমিয়ে চলচ্চিত্র দেখতো। তারপরে বলা যায় যে সময়টা কিছুটা হারিয়েই গেল, আমরা চলচ্চিত্র দেখা ভুলে গেলাম সিনেমা হলে গিয়ে। তারপর হঠাৎ করে কি একটা হাওয়া এলো চলচ্চিত্র অঙ্গনে, যে মানুষ আবার সিনেমা দেখতে গেল। যদি পোড়ামন টুয়ের কথা বলি, দহনের কথা বলি, দামালের কথা বলি, এই সিনেমাগুলো দেখতে মানুষ রীতিমতো চলচ্চিত্র সিনেমা বা প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়লো, টিকিট পাওয়া গেল না, হাউসফুল। এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন চলচ্চিত্র অঙ্গনে আসলো, এবং বলাই বাহুল্য পরিচালক থাকে তার মূল কেন্দ্রবিন্দুতে, যিনি ভিজুয়ালাইজ করেন। রায়হান রাফি একটা কামব্যাক দিল বাংলাদেশের চলচ্চিত্রকে। কিভাবে শুরু ছিল জার্নিটা? জার্নিটা অবশ্যই কঠিন ছিল, এবং আমি খুব স্বপ্নবাদ মানুষ, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি সিনেমা বানাবো, প্রচুর সিনেমা দেখতাম হলে লুকায় লুকায়, এবং অনেক ইন্টারেস্টিং গল্প ছিল। আমার বাসায় টিভি ছিল না, তো আমি যখন হোস্টেলে পড়তাম, হোস্টেল থেকে যখন বাসায় আসতাম, তো আমাদের বাসা ছিল, আমাদের 3-4 জন ভাড়াটিয়া ছিল যারা আমার বাসায় ভাড়া থাকতো, তাদের বাসায় টিভি ছিল।
তোমার আম্মু যেটা করতো তাদের বাসায় নিয়ে আমাকে বসায় রেখে আসতো যে আমার বাচ্চাটা একটু যেহেতু বাসায় ছুটিতে আসছে একটু টিভি দেখুক। তো বিভিন্ন মণিরত্নম থেকে শুরু করে টাইটানিক বিভিন্ন সিনেমা আমি বিভিন্ন বাসায় এরকম আমাদের ভাড়াটিয়া বাসায় দেখতাম। ওই সময় তাদের বাসায় যে ভিসিডি প্লেয়ার ছিল সেখানে সিনেমাটা দেখতাম। তো আমি যেহেতু কম টিভি দেখতাম, যখন আমি দেখতাম খুব ডিটেইলে দেখতাম আর কি। মানুষ যেটা খুব সহজে পেয়ে যায় সেটার প্রতি মানুষের আকর্ষণ কম থাকে, যেটা মানুষ পায় না সেটা মানুষের প্রতি মানুষের আকর্ষণ থাকে। তো আমি যতক্ষণ দেখতাম সে খুব ডিটেইলে দেখতাম, এবং তখন থেকে আমার মধ্যে একটা সিনেমা বানানোর একটা আগ্রহ তৈরি হয়েছে যে আমি আসলে বুঝতাম এটা যে এই যে সিনেমাটা দেখলাম এটা আসলে একজন ডিরেক্টরই বানায়, তার ইচ্ছা মতোই এটা হয়, সেই আসলে মেন যে কিভাবে কি হবে, তা আমি সেই মানুষটা হতে চাই আসলে। তো এরকম স্বপ্ন নিয়ে ঢাকায় আসছে সিনেমা বানাবো, শর্ট ফিল্ম বানানো শুরু করলাম। তখনও জানি না আসলে কিভাবে হবে। সেই শর্ট ফিল্ম দেখে একটা শর্ট ফিল্ম হলো, কিছুটা ফ্যান ফলোয়ার তৈরি হলো, আরেকটা শর্ট ফিল্ম, এই করতে করতে একটা সময় জ্যাজ মাল্টিমিডিয়া থেকে ডাক আসলো, সিনেমা বানালাম। বাট আমি এখনও মাঝে মাঝে ভাবি যে মানুষ কেন আমার সিনেমা এরকম করে দেখে, মানে আমি কি আসলে অনেক সৌভাগ্যবান। পরে মনে হলো যে আমি আসলে জীবনে যেহেতু হোস্টেলে পড়াশোনা করেছি, মাদের সাথে পড়াশোনা করেছি, প্রচুর বাসে আমি প্রচুর মানুষের সাইকোলজি, মানুষের মন নিয়ে প্রচুর পড়াশোনা করেছি। তো আমি আসলে মানুষের বুঝতে পারি কোনটা মানুষ পছন্দ করবে কোনটা করবে না, কিছুটা হয়তো বুঝতে পারি। এই জন্য আমার টেস্ট এবং অডিয়েন্সের টেস্ট কিছুটা মিলে যায়। সেই কারণে হয়তো আমার প্রথম সিনেমা থেকে, এখন না হয় একটু নাম হয়েছে একটু হয়েছে, প্রথম সিনেমাতে আমরা তিনজনই নতুন ছিলাম, সিয়ামও নতুন, পূজাও নতুন, আমিও নতুন। কিন্তু মানুষ আমাদের ওই বছর সিনেমা রিলিজ হয়েছিল প্রায় 60টার মতো, বাট আমাদের সিনেমাটা 1 নম্বর হয় এবং আমাদের সিনেমাটা সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়, গান ব্যবসা সফল হয়, ও হেসেম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। তো এই সিনেমা হলে যখন দেখলাম মানুষ আমাদের সিনেমা দেখতেছে, এর আগ পর্যন্ত আমি স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতাম লুকিয়ে লুকিয়ে এসে হোস্টেল থেকে পালিয়ে। তো এখন মনে হয় স্টার সিনেপ্লেক্সে বাংলা ছবি সবথেকে বেশি আমার চলেছে, মানে এখন পর্যন্ত যে কটা ছবি সবথেকে বেশি দিন আমার সিনেমায় চলেছে। তো মাঝে মাঝে এটাও স্বপ্নের মতো মনে হয়। আবার যখন এরকম পুরস্কারগুলো পাই, যে পুরস্কারগুলো অনেক বড় বড় ডিরেক্টর পেয়েছিল, তখন একটু ভয়ও লাগে যে আমাকে আরও ভালো কাজ করতে হবে। কারণ এই যে মানুষ আমার সিনেমা হলে সিনেমা দেখতে যায়, বাসার মধ্যে সিনেমা দেখাটা সহজ, মোবাইলে দেখলাম, নেটফ্লিক্সে দেখলাম, অ্যামাজন প্রাইম, বাট বাসা থেকে বের হয়ে জ্যাম ঠেলে সিনেপ্লেক্সে গিয়ে আবার আমাদের সিনেমা একটা সমস্যা হয়, টিকিট পাওয়া যায় না, যেহেতু হলের সংখ্যা খুব কম, টিকিট আগে বুক হয়ে যায়। তো একদিন দুদিন আগে টিকিট কেটে এই যে মানুষ সিনেমা দেখতে যায়, এত বিশ্বাস করে মানুষ আমাদেরকে, এটা আসলে ধরে রাখতে চাই আসলে। সত্যি দায়িত্ববোধ এখন অনেক বেশি বেড়ে গেছে। এটা ঠিক, মানে ওই যে মানুষ বলতো, আপু আপনি যেটা বললেন যে সিনেমা মানুষ দেখতো না, কামব্যাক, এটা আমরা বিশ্বাস করি, আমরা দিয়েছি। আপনি নাটক ইন্ডাস্ট্রি বলেন, ওটিটি ইন্ডাস্ট্রি বলেন, সব থেকে এখন সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি চাঙ্গা, প্রচুর সিনেমা হচ্ছে, এবং মানে আমরা বিশ্বাস করতে পারছি যে না সিনেমা, মানে আমরা খুব ভালো লাগে আমাদের সিনেমা কেউ টিকিট পায় না, যে আমাদের সিনেমা যখন রিলিজ হয় দেশের উৎসব তৈরি হয়ে যায়, সবাই ফোন করে একটা টিকিট ব্যবস্থা করা যাবে, এটা একটা ভালো দিক। আমরা বিশ্বাস করি আমাদের যে প্রতিটা জেলাতে সিনেমা হল থাকতো, সারা বাংলাদেশের সিনেমা হাউসফুল থাকতো, কারণ আমরা বাংলাদেশিরা প্রচুর আনন্দ করতে পছন্দ করি, আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি। তারা কোথায় যাবে, কত রেস্টুরেন্টে খাবে? তো সিনেমা হল যদি ভালো থাকে, ভালো ভালো সিনেমা বানালে মানুষ অবশ্যই যাবে, এবং সিনেমার মাধ্যমে অনেক কিছু তুলে ধরা যায় যেটা সমাজকে বদলে দিবে, যেটা অন্যায় থেকে মানুষ, এবং সারা পৃথিবীতে এটাই হয়, সিনেমা সংস্কৃতি দিয়েই তো আসলে আমাদের সমাজকে চেঞ্জ করতে হবে। বাহ, দারুণ। আমরা একটু আন্টির কাছে শুনতে চাই, যেহেতু রায়হান রাফি বলছিলেন ছোটবেলায় তার হোস্টেল লাইফের কথা, মাদ্রাসার কথা, বোর্ডিং স্কুল অ্যান্ড অল। আন্টির কাছে আমি কিন্তু একটু আগে ছোট্ট একটা গল্প শুনেছি মজার, যে রায়হান রাফি সবসময় ভীষণ জেদি ছিল, চঞ্চল ছিল। আমি একটু সময়টা শুনতে চাই, ওই সময় কেমন ছিল রায়হান রাফি, তারপর তো পরিণত হয়ে এখন এখানে। ছোটবেলায় রায়হান রাফি কেমন ছিল? চঞ্চল ছিল বাবু, কিন্তু ওর আব্বু খুব কড়া মানুষ ছিলেন। ও যখন মাদ্রাসা থেকে ছুটিতে আসতো বাসায় যাইতে খুব কষ্ট হইতো ওর, আমাকে রাখিয়া দড়িয়া বান্ধে ওকে আমরা দিতাম যাওয়ার সময়। হঠাৎ একদিন ওর আব্বু নিয়ে যাইতেছে, হোস্টেলে নিয়ে যাবে, ও রিক্সা থেকে লাফ দিয়া কোথায় গেছে কি, ওর আব্বা ব্যাগ নিয়ে বাসায় আসছেন, আসিয়া আমি কই ব্যাগ দিচ্ছি, আমি বলতেছি কেন ব্যাগ নিয়ে আসলে, ও কোথায়, ওরে খুঁজি পাই না। আমি তো কান্নাকাটি করিয়া পাগল, আমি নামাজ অজু পড়িয়া নামাজ পড়িয়া যায় নামাজে শ্রদ্ধার মধ্যে পড়িয়া কাঁদতেছি। হঠাৎ আমার কানের মধ্যে আমার আসছে, আম্মু এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে আমার ছেলে। আমি কই তুমি যাইতে চাইছো না বাবা, থাকতে, তুমি এরকম করলা কেন? আমি আলাদা থেকে কিন্তু আমার আব্বুকে দেখতেছি, এদিকে তাকাইতেছেন, এদিকে তাকাইতেছেন, কষ্ট লাগতেছে আমার আব্বুর তো কষ্ট পাইতেছেন আমি যে বাঁচছি। ছোটবেলা তো দুষ্টামি তো করে ছেলে ফেলে, আর ও খুব রেইনি ছোটবেলা থেকে, ও খুব রেইনি। আচ্ছা, তারপরে যে রায়হান রাফি যে সিনেমা বানাতে চায়,
সেটা আপনি কবে থেকে উপলব্ধি করলেন এবং সে যে বলেছে আপনাকে, আপনি অ্যাপ্রুভ করেছেন কিভাবে? ও আমার সাথে সবকিছুই শেয়ার করে। তারপরে কি বললেন? আপনার অনুভূতি কি ছিল যে ছেলে এত বড় একটা কাজ করতে যাচ্ছে? হেল্প করছি। কিভাবে হেল্প করছেন এটা বলো। করেছেন তুমি মনে চায় আব্বু তুমি করো, তোমার মনে যখন ইচ্ছা চায় তুমি করতে করো। টাকা পয়সা লাগলে আম্মু ব্যবস্থা করবো তোমার জন্য। টাকাটা ব্যবস্থা করছিলেন টাকা কিভাবে? ব্যবস্থা করছি, আমার স্বর্ণ তো আছেই, বলাছি চেইন কুলিয়া দিয়া কইছে আব্বু তুমি কত টাকা লাগবে। ও আবার বেশি নিবে না, যত তার প্রয়োজন অতটুকু নিবে, বাকিগুলো নিবে না, তুমি রাখো, আমার এতটুকু প্রয়োজন। আচ্ছা, মানে ছেলের জন্য এতখানি ভরসা কি আপনার বরাবরের মতোই ছিল? সব সময়ই। তারপর ছেলের প্রথম চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখেছেন কোনটা মনে আছে? ও পুরামন্টু তো প্রথম হইলো, আর শর্ট ফিল্ম তো আগেই দেখছি। আচ্ছা, আমরা কিন্তু শুনেছি যে রায়হান রাফি যখন কোনো সিনেমা করে তখন স্ক্রিপ্টের কথা আপনাকে জিজ্ঞেস করে যে ভালো না খারাপ, তখন কি বলেন আপনি? না ভালো ভালো আমি বলি। আর খারাপ হলে? খারাপ হইলে খারাপ হয় না তো ইনশাল্লাহ। ওর ছবি তো সবই ভালো, ওর ছবি সবই সুপারিশ সুপারিশ। ওকে, আলহামদুলিল্লাহ। রায়হান রাফি, এই যে মায়ের এত বড় একটা ভরসার জায়গা আপনার প্রতি আছে, এই জিনিসটা আপনার জীবনের মোড় ঘোরাতে কতটুকু সাহায্য করেছিল? আমার মনে হয় আমার মা আমার মানে যার আসলে পৃথিবীতে মা নাই সেই সবচেয়ে দুর্ভাগা মনে হয় আমার কাছে, এবং যার এরকম মা আছে, মানে আমি তো মনে করি আমার সব, মানে আমার লাক, আমার যে কাজের যে মানুষ আমাকে পছন্দ করে সব কিছু আমার মার দোয়া, এবং আমার মা আমার জন্য অনেক লাকি। কারণ আমি পৃথিবীতে আসাটাও একটা আমার ইয়েতে ছিল। আমার 3টা বোন, অনেক দিন পর, মানে একটা ছেলে অনেক চাওয়ার পর আল্লাহ আমার কাছে আমার বাবা মাকে দিয়েছে। আমার অনেক সাধনার ছেলে, এক কথায় 3 বোনের পরে একটা ছেলে, 3টা মেয়ে আমার। আমি ছেলের জন্য পাগল। তারপরে আল্লাহ পাক আমাকে খুশি করছেন, ছেলে দান করছেন। বোনেদের ক্ষেত্রে কি হয়? এই যে ছেলে মায়ের আদরের এত বড় জায়গা নিয়ে থাকে, বোনেরা কি একটু একটু? না বোনরা, আমার মা ওদেরকে অনেক ভালোবাসে। ভালোবাসি, ওরা বোনরা ভাইয়ের জন্য আদর করে, আমার বোনরা আমাকে করে, খুব আদর করে। বাট আমি যেটা বলছিলাম যে আমি একটা জিনিস দেখেছি যে পৃথিবীর সাকসেসফুল মানুষ যারা, আমি তাদেরকে ফলো করার চেষ্টা করি, প্রত্যেকেই তাদের মা বাবাকে সম্মান করেছে এবং মা বাবার সাথে থেকেছে। মা বাবার সাথে থাকা, মা বাবাকে হ্যাপি রাখতে যদি কোনো সন্তান পারে, তার আসলে পিছনে ফিরে তাকাতে হয় না, এটা আমি বিশ্বাস করি। এবং আমার টিম, আমি সবাইকে সবসময় এটা বলার চেষ্টা করি যে বাবা মার সাথে ভালো ব্যবহার করো। আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছেন, যাদের বাবা আছেন তাদেরকে আমি বলবো যে বাবা মাদেরকে যেন কষ্ট না দিই, আমরা তাদেরকে হ্যাপি রাখি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালো রাখি। তাদের দোয়া থাকলে পৃথিবীর কেউ আপনাকে আসলে আটকাতে পারবে না। তো আমার কাছে সবসময় মনে হয় আমার সাকসেসের পিছনে আমার মার দোয়া ছিল এবং দোয়া আছে। মার দোয়া যতদিন আছে আসলে আমাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার মা বলছিলেন যে তার গয়না আপনার জন্য বের করে দিয়েছিলেন ফাইন্যান্সের জন্য, আপনার কাজে, শর্ট ফিল্মের জন্য। শর্ট ফিল্মের জন্য। তো এই যে মা এরকম একটা জিনিস আপনাকে দিলেন, তখন তো আসলে অনেক দায় বেড়ে যায়, অনেক টেনশন বেড়ে যায়, আমি কি পারবো কি পারবো না। এই টেনশনটা কি রায়হান রাফির জন্য পজিটিভ ছিল? আমার একটা জিনিস ছিল কি, আমি অনেক সাহসী ছিলাম, আমার সাহসটা বেশি ছিল। এই কারণে আমার বয়স কিন্তু খুব বেশি না, 32 হলো নামু, না 32 হবে নেক্সট ইয়ারে। তো এই বয়সে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো সিনেমা বানিয়ে ফেলেছি এবং আমি অনেক অল্প বয়সে সিনেমা বানানো শুরু করি, শর্ট ফিল্ম বানানো শুরু করেছি। আমার সাহসটা বেশি ছিল সামহাও, এটা আমার বাবা, আমার মা অথবা ফ্যামিলি হোস্টেলে পড়ার কারণে এটা তৈরি হয়েছিল। আমার বিশ্বাস ছিল যে আমি পারবো। আমি কখনো শর্ট ফিল্ম বানাই নাই, বাট আমার মনে হইতো যে না আমি পারবো। ছেলে তো আমি যখন দেখলাম আম্মু বিক্রি করে দিচ্ছে, আমার কষ্ট লাগছিল। তার ওটা আমার আব্বুর বিয়ের একটা চেন ছিল, সেটা যে বিক্রি করে দিল আমার সামনে। আমার আম্মুকে টাকা দিত না, কারণ টাকা দিলে আমাকে দিয়ে দিবে। তারপরে আমার নিতে খুব কষ্ট হচ্ছিল টাকাটা, কিন্তু আমি আসলে সিনেমাকে এতই ভালোবাসি, তো আমি তখন নিয়ে আমি ওই শর্ট ফিল্মটা বানাই। আমার বাসায় শ্যুট হয়েছিল শর্ট ফিল্মটা, আজব বাক্স নামের কাজটা ছিল। আজব বাক্স 2 মিনিটের একটা কাজ ছিল, ওইটাই আমার প্রথম হিট প্রোডাকশন হয়। মানে ওটা অনলাইনে ছাড়া পর ওটা প্রচুর ভাইরাল হয়ে যায়, প্রচুর হিট হয়ে যায়। আমার বাসার ড্রয়িং রুমেই আমি শুটিং হইতো। কখন ওর আব্বা নামাজে যাইবেন তখন শুটিং হইতো। আমার আব্বু আবার পছন্দ করতো না, আমি আবার পাহারা দিতেছি, ওর আব্বা কখন আসি যাবেন, বাহ, পাহারা দিতেছি। নামাজে যাওয়ার পর ওই সময়টাতে আমরা শুট করতাম, মানে সব রেডি, ক্যামেরা নিয়ে বসে থাকতাম, শুটিং চলে। আব্বু নামাজে গেল, ক্যামেরাটা বসায় শুট করলাম, আবার আব্বু নামাজ, ওর আব্বা আসতেন তাড়াতাড়ি সব গুছাই আমরা বসে বললাম নায়ক সব কইতে কই গেছে। এরকম অনেক ইন্টারেস্টিং গল্প ছিল। আমার আব্বু যেহেতু এগুলো পছন্দ করতো না, শেষ করার মতো নাই।
তো এটা খুব ওই সবসময় ওই সাপোর্টগুলো ছিল আর কি। আচ্ছা, তো বাবা পছন্দ করতেন না, কিন্তু তারপরেও বাবার চোখ ফাঁকি দিয়ে এতগুলো প্রোডাকশন সফলভাবে করা, তারপর তো শর্ট ফিল্মগুলো আব্বুকে লুকায় করছি। যখন আমি সিনেমা বানানো শুরু করছি তখন তো আব্বু জানেই, বড় ছবি করছে যে তারপর আব্বা খুশি। তখন একটা পর্যায়ে আমার আব্বু আসলে প্রথম বাবাদের কি হয়, আমি যেহেতু অল্প বয়স ছিলাম, সে বুঝতেছিল না আমি আসলে কি করব, পড়াশোনা বাদ দিয়ে কি করতেছি। যখন দেখলো না আমি আসলে যেটাই করছি ঠিকঠাকভাবে করছি, তখন সে আমাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করলো এবং তখন সে আসলে চাইতো আমি ভালো ভালো কাজ করি। এরপরে দেখলাম আমার কাজের থেকে আমার কাজ সে বেশি জানে, যে তুমি নাকি পূজাকে নিচ্ছ, তুমি নাকি তমাকে নিচ্ছ, সে পেপারে পড়ে পড়ে সে সব নিউজ জানে, একে নিলে ভালো হবে তাকে নাও। তা আমরা খুব অবাক হয়ে যেতাম যে আব্বু এগুলো কিভাবে জানে। সব জানেন, পেপার পড়েন, খবর দেখেন, ছেলের সব খবর উনার। আন্টি কি মতামত থাকে স্ক্রিপ্টে কাকে দিয়ে কাজ করাবে? আন্টি কি বলে যে আমার পছন্দ একে দিয়ে কাজ করা? একটা অদ্ভুত ব্যাপার কি, আমার আম্মুর কাছ থেকে শুধু পজিটিভ জিনিস শোনা যায়। ওনা পৃথিবীর সবাইকে ভালো লাগে। আমার কাছে সবাইকে ভালো লাগে কেন? পৃথিবীর সবাইকে ওনা ভালো লাগে, খারাপ দেখি না কোনো। ওনা মানুষের মধ্যে, ওনার কাছে ওনার জীবনে কোনো নেগেটিভিটি নাই। মানে বাসায় যদি কোনো চোরও চুরি করে নিয়ে যায়, তার মধ্যে আম্মুর কথাটা এরকম যে আহারে বেচারা মনে টাকা নাই বাসায়, জন চুরি করছে, তো ওকে ধরে পুলিশে দেওয়ার কথা না, ও বলবে যে ওকে যে আসলে আমাদের কিছু টাকা দেওয়া উচিত, যেন ও আসলে আর এটা না করে। এই যে এখন আমার ড্রাইভারকে আমি টাকা দিয়ে আসছি। আমার আম্মু এরকম আর কি। আমার আম্মু মানুষের ওনার কাছে এটা আমার জীবনের শিক্ষা যে ওনার জীবনে কোনো নেগেটিভিটি নাই। ওনাকে আমরা কোনোদিন রাগ করতে দেখি না, কোনোদিন রাগ করে না উনি পৃথিবীর সবকিছু সহজভাবে নেয় যে আচ্ছা ঠিক আছে এরকম পরিস্থিতি কি হবে। আমার আব্বু খুব রাগী ছিল, কিন্তু উনি আসলে এই জন্য ওনার কাছে উনি কোনোদিন বলেন আমাকে এটা ওনাকে নিও না, ওকে না, আমার কেউ ভালো হবে, ভালো মাস খুব সুন্দর, উনি কেমন খুব সুন্দর, মানে ওনার কাছে পৃথিবীর সবাই খুব সুন্দর, সবাই খুব ভালো, এরকম আর কি। তাহলে রায়হান রাফি মায়ের কাছ থেকে সবথেকে বেশি ইনহেরিট করেছে কোন গুণটা? আম্মুর কাছ থেকে ব্যবহার আচার। আমার আব্বু খুব রাগী ছিল, তো আমি মিক্স হয়েছি। আম্মুর মতো আমার মায়াটা আছে, আমার মায়া খুব বেশি, আমি মানুষকে আদর করি এবং ভালোবাসি আমার কাছের মানুষদেরকে। আমার আব্বু যেহেতু রাগী ছিল, আব্বু কিছু ঠাস করে মাঝে মাঝে রেগে যাই, তো আমি চেষ্টা করছি রাগটাকে কন্ট্রোল করার জন্য। এখন অবশ্য রাগি না, অনেক কম রাগি এখন, যেহেতু একটু বড় হচ্ছি, একটু ঠান্ডা মাথায় কাজ করতে হয়। তো আমার আম্মুর কিছু তো পাইলাম না, আম্মু তোমার চেহারা তো পাইলাম না, তো সুন্দর সবাই বলবো আম্মু সুন্দর, আমি এরকম কেন? না, আমার ছেলে আমার মতোই হয়েছে। মায়া আম্মুর মতো মানুষের জন্য মায়া মমতা আছে, ইমোশন আছে আমার মানুষের জন্য আর কি। আচ্ছা, আর ছেলে যখন রেগে যায়, সে তো বললো সে বাবার কাছ থেকে রাগটা পেয়েছে, ছেলে রেগে গেলে বাড়িতে কি করে? ছেলেদের রাগটা স্বাভাবিক, বাসার তো কোনো রাগ করে না, অফিসে অত স্টাফদের সাথে কি কোনো শুটিং উটিংয়ে হয়তো রাগ টাগ করে, তাও আমি যাওয়ার সময় একটু দোয়াটা করে দেই, আব্বু মাথা ঠান্ডা করে শুটিং করিও। মাথা ঠান্ডা আছে আম্মু আমার। আন্টিকে কি শুটিং সেটে নিয়ে গিয়েছেন কখনো? যাই মাঝে মাঝে দেখতে, সব শুটিং এ একবার দুবার যায়, মাঝে মাঝে যাই, এবং সব শুটিং এ যাওয়ার আগে আম্মুর সাথে সবাই দেখা করে আসে, সবাই দেখা করে যায়। আমার যে কোম্পানি প্রোডাকশন হাউস, এটা ওনার নামে, কানন ফিল্মস প্রোডাকশন, তো অফিসেও মাঝে মাঝে যায় আর কি। ওটাও আমার কাছে একটা লাক মনে হয় যে আমার মার নামে আমার কোম্পানি, এই জন্য হয়তো এটা একটা লাকি জিনিস মনে হয় আমার কাছে। আন্টি বাড়িতে তো অনেক আয়োজন করা হয় নিশ্চয়ই, কারণ আন্টি তো মনে হয় মানুষের মাঝে থাকতে খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি ও শুটিং এ যাওয়ার আগের দিন রাত্রে আমার ছেলে ওর আসার আগ পর্যন্ত আমি ঘুমাই না, সোজা থাকি। ও যত সময় আসছে না আমার ফোন নিয়ে আমি ড্রাইভারে ফোন দিতেছি, বাবুকে ফোন দিতেছি, কথা বলতেছি, তারপরে ও আসছে। হঠাৎ আমার চোখটা লাগিয়ে আসছে, আসি আমার মাথা হাতাইয়া করতেছে, আম্মু কালকে না শুটিংয়ে যাবো কি, খাওয়াবা না সবাইকে? আমি উঠিয়া বসে গেছি, বসিয়া কইতেছি অবশ্যই খাওয়াবো, সবাইকে বলো, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো কালকে আসে খাইতে। তারপর সবাই মিলে আনন্দ ফুর্তি করলো। আমার আম্মু হলো যে খুব ভালো লাগে আমার কাছে, যে মানে আমার আম্মু যেটা পছন্দ করে, মানুষকে বাসায় মেহমান আসলে অনেক তো মন খারাপ করে, কারণ রান্না করতে হবে কষ্ট। আমার আম্মু হলো খুব খুশি হয় আর কি, আমি সুস্থই যাই মেহমান আসলে। বাসায় মানুষ আসলে সিয়াম নিশু ভাই থেকে শুরু করে সবাই, মানে আমার আম্মু রান্না খায় এরকম কেউ নাই, সবাই শুটিং এর আগে বাসায় আসে, খাওয়া দাওয়া করে, মেহমান আসলে আমি সুস্থ হয়ে যাই এবং খুব এনজয় করে আর কি। এখন যে মানে উনি কাউকে বললে মন থেকেই বলে যে বাসায় আসছো, খুব খুশি হয় আর কি। ওই যে বলছি তো বাসায় যাবে, কইতেছে অবশ্যই যাবো ভাইটা। আচ্ছা, আমার ভাইয়াকে বলছি আমি। আন্টি রাফি ভাইয়ের সিনেমায় তো অনেক শিল্পীরা কাজ করেছে, হ্যাঁ, কাদের কাদের কাজ সব থেকে বেশি ভালো লেগেছে বলো? সবাই ভালো লাগে, আমি তো কারোর খারাপ কই না, মা আমার কাছে সবাই ভালো লাগে। আচ্ছা, রায়হান রাফির কাছে একটু জানতে চাই যে এখন পর্যন্ত তো অনেক কাস্ট আসলে এসেছেন আপনার সাথে কাজ করেছেন, এবং দেখা গেছে আপনার কাজের পরেও একটা
হিট পেয়েছে আসলে নিজেদের ক্যারিয়ারে। তো আপনার ব্যক্তিগতভাবে পছন্দ কয়েকজনের নাম কি আমরা শুনতে পারি? অভিনেতা অভিনেত্রী আমার যারা যারা আমার সিনেমা করেছে সবাই আমার পছন্দ, সবাই আমার সাথে কানেক্টেড। এবং কারণ সিনেমা অনেকদিন ধরে, হয়তো একটা সিনেমা আমরা শুটিং করি প্রায় 60 দিন 50 দিন, এর আগে প্রি প্রোডাকশন হয়, তো 3-4 মাসে একটা জার্নি থাকে। তো আমি যাদের সাথে সিনেমা করছি প্রথম সিনেমা থেকে, সিয়াম আমার ফ্যামিলির মতো, পূজা আমার খুব কাছের, তারপরে মিমের সাথে আমি 2টা সিনেমা করেছি, পরাণ, তামাল। মিমও আমার খুবই, আমার জীবনের যখন থেকে আমি নতুন করে আর বড় হওয়া শুরু করছি ওইটার সময় মিম আমার অনেক আমার সাথে ছিল, পরাণের সময়, দামালের সময়। এরপর তমার সাথে আমার লাগ খুব ভালো, নিশু ভাই, শরীফুল রাজ এবং নাবিলা আপু, সাবিলা এই লাস্ট সিনেমা আমার সাথে করলো। রিসেন্ট টাইমে আমি আরেকজন নায়িকার সাথে তুষির সাথে কাজ করছি। আমি অনেকের সাথে, আমি ম্যাক্সিমাম অলরেডি সবার সাথে কাজ, জয়া হাসানের সাথে কাজ করলাম তাণ্ডবে, তো অলমোস্ট সবার সাথে কাজ করে ফেলেছি। এক একজন আসলে এক একটা দিকে এক্সপার্ট। তো আমি চাই এক একটা সিনেমাতে যেখানে ঠিকঠাক হয় তাকে নিতে। আর সব থেকে ভালো লাগে এরকম ওরকম নাই, সবাইকেই ভালো লাগে যেই চরিত্রের জন্য। সাকিব ভাইয়ের সাথে আমার যেটা হয়েছে, সাকিব ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তার সাথে আমি বেশি অনেক কথা বলেছি জীবনে। আমরা তুফান, তাণ্ডব যেহেতু অনেক লম্বা সময় ধরে করেছি ব্যাক টু ব্যাক, ওনার সাথে আমার বড় ভাই এবং ছোট ভাইয়ের একটা রিলেশন। সে আমার সাথে আমার খুব বন্ধু মানুষ। সাকিব ভাই যেহেতু আমার বড় ভাই, উনি আমাকে লাইফে অনেক কিছু বলেছে, ওনার জীবনে কীভাবে উনি এখানে আসছে, কী কী করতে হয়েছে ওনাকে, কী না করতে হয় নাই, কীভাবে আমি থাকবো, কীভাবে অনেক সময় উনি আমাকে একটা জিনিস শিখাইছে যে রাফি কম কথা বলতে হবে, মানে বেশি উত্তর দেওয়া যাবে না। অনেক সময় অনেক আক্রমণ আসবে, বড় গাছটাতে আক্রমণ আসে, কিন্তু উত্তর দেওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, ঠান্ডা থাকতে হবে। এগুলো ওনার শিখছি ওনার কাছ থেকে। উনি ফ্যামিলি নিয়ে কথা বলছে, ওনার বাচ্চা নিয়ে কথা বলছে। তো সাকিব ভাইয়ের সাথে আমি জীবনে, আমরা শুটিংয়ের বাইরে আমরা এক সময় যেহেতু আমরা শ্রীলঙ্কা গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক ডিসকাশন হয়েছে আমার, যেটা আমার কাছে আসলে আমি ওনার সাথে কথা বলে কাজ করে আমি আরাম পাই। এবং উনি এত বড় একজন সুপারস্টার, বা আমাকে উনি এত আদর করে এবং সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আমি এটা কিছুই না, আমি আরো বড় হব বলে আর কি আমাকে। এবং আমাদের জার্নিটাও খুব ভালো, যেখানেই যাই সাকিব ভাইয়ের সিনেমার কথাই মানুষ বলতে থাকে, তুফান 2 কবে আসবে, তুফান 2 কবে আসবে। তো সাকিব ভাইয়ের সাথে আমার জার্নিটা খুব এনজয়। নিশু ভাই, সিয়াম তো ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আসলে আমার সাথে সামহাও আর্টিস্টদের একটা সম্পর্ক তৈরি হয় আর কি। কারণ আমার কাছে মনে হয় আমি যে স্বপ্নটা দেখছি একটা সিনেমার, সেটা অভিনেতা অভিনেত্রীরাই আসলে স্ক্রিনে ফুটিয়ে তুলবে। ক্যামেরাম্যান যে ডিওপি, ওনার চোখের মাধ্যমে এটা মানুষ দেখবে। আমার যে টিম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার আর্ট ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, প্রত্যেকে আমার ফ্যামিলি আসলে। তো আমি আসলে এই ফ্যামিলিটা নিয়েই সিনেমা বানাই। সিনেমাতে একজন বানাতে পারে না, তো প্রত্যেকেই আমার খুবই আপন, খুব বেশি হয় না। এখন তো এক্সিস্টিং সবাইকে নিয়ে শুনলাম যারা অলরেডি মিডিয়াতে কাজ করছেন। এখন কিন্তু মেধা অন্বেষণের জন্য লাক্স সুপারস্টার বড় একটা প্ল্যাটফর্ম অনেক বছর ধরে চলে আসছে, এবারও হচ্ছে, এবং এবার আপনি আছেন মূল কাণ্ডারি হিসেবে। নতুন মেধা অন্বেষণ যারা ইন ফিউচার হয়তো আমাদের এই ইন্ডাস্ট্রিকে লিড করবে, এই এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো। আমি তো যখন আমার কাছে প্রস্তাবটা আসলো, আমি তো চিন্তা করলাম যে আমি বিচারক হব এই অত অল্প বয়সে। পরে চিন্তা করলাম, আমাকে ওরা বললো ইউনিভার থেকে, লাক্স থেকে, যে আমরা আসলে এমন নায়িকা বের করতে চাই এখান থেকে, একজন ইন্ডাস্ট্রির জন্য যেটা কাজ করবে, যে কারণে আপনি যেহেতু এখন সিনেমা বানাচ্ছেন, আপনি বুঝতে পারবেন যে কারা পারফেক্ট হবে আসলে। তারপর তো যুক্ত হলাম আমি, জয়া হাসান, মেহজাবিন, আমরা বিচারক। বাট এখনকার যে ইয়াং মেয়েরা, এরা এত মেধাবী এবং এত ট্যালেন্টেড, আসলে আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে কীভাবে হবে, কীভাবে করব। বাট আমি যখন এই প্রোগ্রামটা শুরু করলাম, আমি খুব এনজয় করা শুরু করলাম। বিভিন্ন জায়গা থেকে ওরা যে আসলো, অনেক সময় ওদের দেখাতে আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, আমি খুব কনফিডেন্ট ছিলাম আর কি। এবং একজনের থেকে আরেকজন বেটার। তা আমি বিশ্বাস করি এখন যে কজন আছেন, আমি বিশ্বাস করি ওরা আসলে অনেক ভালো করবে। এবং ইন্ডাস্ট্রি, আমরা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রী সংকট বলা যায় আসলে। নতুন মুখের অনেকদিন দেখা হচ্ছে, অনেকদিন নাই। লাক্স অনেকদিন হচ্ছে না, লাক্স থেকে একটা বড় সংখ্যক নতুন মুখ আসতো। তো আমি আশাবাদী এই ব্যাচ থেকে অনেকজন অভিনেত্রী আসবে এবং যারা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আন্টি, একটু জিজ্ঞেস করবো, ছেলের তো আসলে অনেক ফ্যান ফলোয়ার আছে তাই না, অনেক ভক্ত সকল আছে, মেয়ে ফলোয়ারও তো অনেক আছে তাই না? তারাও নিশ্চয়ই বিভিন্ন সময় আপনার কাছেও সান্নিধ্য চেয়েছে, একটু আন্টিকে যদি ভালো রাখা যায়, পটানো যায়, ছেলেকে পটানো যাবে। ছেলেকে বিয়ে দিচ্ছেন কবে? যে সময় আল্লাহর হুকুম হইব, ছেলে যে সময় বলবে। আমরা তো চেষ্টা করতেছি, ও বলতেছে একটু পরে করি, আর একটু পরে করি। আন্টির ছেলের বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ একটু বলেন তো আমাদের। আমার ছেলের পছন্দই আমি পছন্দ, আমার তিনটা মেয়েরও এইটা বলা।
আমার ভাইয়ে যা পছন্দ করবে আমরাই পছন্দ করব। ছেলে কোনো পছন্দের কথা কখনো বলেছে না নাকি? না 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 বলে নাই, বলে নাই। ও বলবে বলবে বলছে আমার সময় হইলে বলবো আম্মু, তুমি চিন্তা করি না। আর বাড়িতে কি মা কখনো বলে যে একা লাগছে, কেউ হলে ভালো হতো, না, ওটা এরকম তো ইঙ্গিত বলে কি যে মা দেয়? বিয়ে করে ফেলে ও বাচ্চা। বলি আমি দেরি করি না বাবা, আমার আব্বা তো চলে গেলেন, আমিও কখন যাই কি। আমার তো ইচ্ছা করে দাদু হওয়ার, বউ দেখা, দাদু হওয়ার। হওয়ার। মায়ের এই ইচ্ছাটা কবে পূরণ করছেন রায়হান রাফি? দেখি এটা আমাকে মনে হয় আল্লাহর ও ইচ্ছা। বলছে যে আম্মু তুমি এটা অনেক বড় ডিসিশন, আসলে ভুল করতে চাই না। কারণ আমার কাছে মনে হয় যে অনেক সাকসেসফুল মানুষ ঠিকঠাক ফ্যামিলি তাদেরকে মানুষকে অনেক ভালো করে, ঠিকঠাক ফ্যামিলি না হলে মানুষের জীবনে খারাপও হয়। তাড়াহুড়ো করতে চাই না আসলে। তো আল্লাহর অবশ্যই যখন হুকুম হবে তখন হবে। ঠিকঠাক মানুষ পাইলে অবশ্যই বিয়ে করে ফেলবে। আন্টি, নিজের ছেলেকে যদি এখন একটা উপদেশ দিতে বলি, কি উপদেশ দিবেন? আমি এইটাই তো, এখন আমার আর কোনো ইয়ে নাই। ওরে বিয়ের সাথে করবে, ও সংসার করবে, আমি দেখবো। এই উপদেশ এটাই। এটাই আমার, আর কোনো চিন্তা ভাবনা নাই। ইনশাল্লাহ খালি ছেলেটা আমার বিয়ে করবে। আজকে কিন্তু স্ক্রিনে সুযোগ পেয়ে আন্টি মনের কথা বলে দিয়েছে। এটাই তো, এইটাই তো। এখন ছেলে তো বিয়ে করাবো, দাদু হবো না, একটা বৌমা হাঁটাহাঁটি করবে ঘরের ভিতরে, কত সুন্দর লাগবে আমার। রায়হান রাফি মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে আমার গেছে। একটা বৌমা ঘরে হাঁটাহাঁটি করবে, আমার সাথে থাকবে, কি ভালো লাগবো আমার। আজকে আমিও আসলে স্পিচলেস হয়ে গেছি। তারপরে আমার দাদু হবে, আমি স্কুলে নিয়ে যাব। আন্টি আজকে আসলে মন খুলে সব কথা আমাদের বলে দিয়েছে, এটাই প্রমাণ দেয় আসলে আন্টির মন কতটা সরল। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই ভালো আমি সবাইকে বলবো আমার আম্মুর জন্য দোয়া করবেন, এবং সবাই যাদের আল্লাহ বাবা মা সবাইকে আছেন, ভালো রাখুক। মা আছেন, মার দিকে খেয়াল রাখবেন এবং হাসি খুশি। আমার আম্মু হাসি খুশি থাকে, এটা একটা ভালো। আমি হাসি খুশি করি। অনেক অনেক মনটা ধন্যবাদ। প্রিয় রাখি, ভালো রাখি। আমরাও দোয়া করি সব সময় রায়হান রাফি ভালো হঠাৎ করে থাকুক। চলে গেছেন তো, অনেক বড় আঘাত পাইছি তো, ছেলেটা বুকে নিয়ে থাকি। সো আন্টি, আজকের এই দিনে একটা স্মরণীয় দিন আমাদের জন্য, কারণ আপনি প্রথমবারের মতো কোনো টেলিভিশনে ইন্টারভিউ দিতে এসেছেন। আজকের দিনটা আসলে বাধাই করে রাখার মতো দিন চ্যানেল আইয়ের জন্য, এবং এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। একটা উপহার আছে আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়ের ছেলের এই সম্পর্ক অটুট থাকুক। অনেক অনেক ভালোবাসা Thank এবং you. শ্রদ্ধা আপনাদের প্রতি। ভালো থাকবেন রায়হান রাফি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগলো, মানে অনেক মাকে ভালো নিয়ে লাগলো, আড্ডা অনেক দিলাম, ভালো অনেক ভালো লাগলো অনেকদিন পর। আমার ছেলের আমি জন্য তো অনেক সবাই ইন্টারভিউ দিয়ে দোয়া- দিয়েছি, কিন্তু আজকে ইন্টারভিউটা আমার পৃথিবীর সারা জীবন মনে থাকবে, কারণ এই ইন্টারভিউটা আমার মার সাথে আমি প্রথমবার দিলাম, এবং মাকে প্রথমবার হয়তো মানুষ এরকম করে দেখলো আর কি। একেবারে চ্যানেলকে ধন্যবাদ, চ্যানেলের পরিবারকে। চ্যানেল আমার একটা ফ্যামিলির মতো। আমি বিশ্বাস করি যে সাগর ভাইকে কিন্তু বাবার মতো দেখি আমি। আমি যত বিপদ আপদ হোক আমি ভাইকে একটা ফোন করি যে আমি আসলে কী করবো। এগুলো আমার লাইফে অনেক সময় হয়েছে যে আমি ডিসিশন নিতে পারছি না, তো সাগর ভাইকে ফোন করেছি যে ভাই আমি কি করব। তো আজকে সাগর ভাই বাবার যে তার স্মরণে যে পুরস্কার সেটা আমি পেলাম, তো আমি বুঝলাম আর কি এরকম বাবার সন্তান এরকমই হয় আর কি। এবং আমার কাছে মনে হলো যে তার বাবাকে নিয়ে আরও বেশি জানা উচিত। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বিদায় নিচ্ছি দর্শকদের Thank you. থেকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি মনে করি আজকে আসলে কোনো ক্লোজিংয়ের দরকার নেই, কারণ এই আয়োজনের, এই আনন্দের, এই স্মৃতিচারণের যে রেশটা, তাই আমাদের মনকে ভীষণ ভালো করে দিয়েছে। এবং সুন্দর স্মৃতিগুলো তারকা কথনের আয়োজন সবসময় মুখরিত করে রাখুক, উজ্জ্বল করে রাখুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।